কেউই চায় না মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। যে কোটা আন্দোলন ছাত্ররা, কোমলমতি ছাত্ররা, কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন, সেই আন্দোলনের ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার কোটা তুলে দেওয়া। সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন, সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিলেন। অর্থাৎ আবার কোটা থাকবে। কোটা সিস্টেম ইম্পোজ করা হলো, মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হবে, তারা সরকারি চাকরি পাবে। এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়, এটা অন্তর্নিহিত না, এটাই প্রকাশ্য বিষয়। গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে, অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের ফলে তো এটা করতে হয়েছে, আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে করি। যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, কারাগারে পাঠানো হয়, ঠিক একইভাবে এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা। যে অপপ্রচার আরো অনেক দেশের বরেণ্য ব্যক্তিত্ব দেশপ্রেমে উজ্জীবিত হয়ে যুদ্ধে শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, ইংরেজরা তাকে হত্যা করে এখানে রাষ্ট্র ক্ষমতা দখল করলেন। তারপরে 200 বছরের গোলামি, বাংলার যেহেতু শেষ নবাব জনগণের মধ্যে এবং ইংরেজদের বিরুদ্ধে বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি জীবন দিলেন। নিশ্চয়ই জনগণ এই ব্যথা, এই বেদনা, এই শোক ভুলতে পারেনি। ইংরেজরা অত্যন্ত চতুর জাতি, ধূর্ত জাতি। ওরা মনে করলেন যে এমন একটা নাটক বা তামাশা সাজানো দরকার যাতে মানুষ ভুলে যায়, মানুষ নবাবের প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব আসে। সেটা কি? তারা একটি ঘটনা রচনা করলেন যে নবাব সিরাজউদ্দৌলা কোনো একটি অন্ধকার কক্ষের মধ্যে অনেক ইংরেজ পরিবারের নারী পুরুষকে বন্ধ করে রেখেছিলেন, তারা দম বন্ধ হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এটাকে ইতিহাসে বলা হয়, ইংরেজদের তৈরি করা এই তামাশাকে অন্ধকূপ হত্যা। আর এইটার জন্য কলকাতায় তারা একটা মনুমেন্ট তৈরি করেছিলেন, একটি স্মারক তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে হলওয়েল মনুমেন্ট। এইটার উপরে 200 বছর শাসক, ইংরেজ শাসকরা তার বিরুদ্ধে ওটা দেখিয়েছে। দেখুন এই বাংলার নবাব কি ধরনের অত্যাচার করেছিল ইংরেজ নারী পুরুষদের। কিন্তু এটা ছিল একটি বানানো ঘটনা। ইংরেজরা এই ইতিহাস বিকৃতি করে, এই তামাশাটা করে মানুষের মন জয় করতে পারেননি। 1757 থেকে শুরু করে এর পরবর্তী পর্যায়ে এমনকি ইংরেজ যারা লেখক, জন শোর থেকে শুরু করে আরো যারা রয়েছেন এবং মুসলিম যারা ইতিহাসবিদ ছিলেন, তাদের কোনো লেখাতেই বা ইংরেজদের কোনো রিপোর্টের মধ্যেও ওই সময় এই ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ নেই। এটা তারা পরবর্তীতে বানিয়েছেন। কিন্তু সমসাময়িক সময়ে কোন ইতিহাসবিদ এই অন্ধকূপ হত্যা, ব্ল্যাক হোল মার্ডার এর বিষয়ে তাদের কোনো উল্লেখ নেই। এটা অত্যন্ত প্রমাণিত যে এটা একটা বানানো, এটা একটা কল্পকাহিনী। এবং 200 বছর পর নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে এই যে মনুমেন্ট তৈরি করেছিল সেটা উপড়ে ফেলে মানুষ। বিজয় কার হয়েছে? নবাব সিরাজউদ্দৌলা। তাকে হত্যা করার পরেও আসল ইতিহাস উদ্ভাসিত হয়েছে, মানুষ এই মনুমেন্ট ভেঙে দিয়েছে। তো সুতরাং আজকে যে জোর করে, জবরদস্তি করে, হুমকি দিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে যে ইতিহাস লেখানোর চেষ্টা করছেন, তার যে সুকৃতিগুলো, তার যে অবদানগুলো বাধ্য করাচ্ছেন, এবং তাদের একটা কৌশল আছে আদালতকে দিয়ে। আদালত কারা? আদালত মানে তো শুধু টেবিল চেয়ার নয়, আদালত তো হচ্ছে বিচারক, তারা হচ্ছে জীবন্ত মানুষ। তারা কারা? তাদের আমাদের বায়োডাটা তো থাকতে হবে। আমরা সম্মান দেখিয়ে আদালত বলি,
আদালত, প্রসিকিউশন, আইন, এটা হচ্ছে সুশাসন বা আইনের শাসনের দৃষ্টান্ত। এখানে তা না, বেছে বেছে কে ছাত্রলীগের নেতা ছিলেন, কে আওয়ামী পরিবারের ছেলে, কার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন বা আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট, এদেরকে ধরে ধরে নিয়ে এসে বিচারক বানিয়েছে। আর সরকারি নিপীড়ন, টর্চার, অত্যাচার যেমন একদিকে র্যাব পুলিশ করছে, তেমনি আরেক দিকে করছে হচ্ছে আদালতের মাধ্যমে। আমরা সেই বিচারের যে বাণী দেখছি, যে বিচারের যে প্রক্রিয়া দেখছি, সেখানে আরো নিপীড়ন বাড়ছে। উচ্চতর আদালত তো সম্মানিত একটি বিষয়, তারা যদি আগাম জামিন দেন, আগাম জামিন দিয়ে তারপরে বলেন যে 4 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর বা 5 সপ্তাহ পর লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে হাজিরা দিতে, যেখানে হাইকোর্ট ওই সমস্ত মামলায় জামিন দেয়, তো তাদেরকে সারেন্ডার করতে বললে তখন আইনের প্রতি সম্মান দেখিয়ে যান বিএনপির নেতাকর্মীরা বা আজকে যারা গণতন্ত্রকামী নেতাকর্মীরা। নিম্ন আদালত সেই জামিন, হাইকোর্টের জামিন ক্যান্সেল করে কারাগারে পাঠায়। মানে কি চমৎকার শেখ হাসিনার নিপীড়নের একটা প্রক্রিয়া! এটা কোনো আইনি প্রক্রিয়া না। আমরা এর আগেও দেখেছি, আমরা যখন বিএনপি বিরোধী দল ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, হাইকোর্ট থেকে একটা জামিন হলে পরে সেখানে কখনোই নিম্ন আদালত সেই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করত না। তো শেখ হাসিনা দেখাতে চাচ্ছেন যে আমাদের কোর্ট কত নিরপেক্ষ, এখান থেকে জামিন পেয়েছে, কিন্তু প্রকারান্তরে তোমাকে কারা নির্যাতন ভোগ করতে হবে। এটা একটা সিস্টেম করে দিয়েছে যে ওখান থেকে জামিন দেবে, আর ইয়ের থেকে নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সেই জামিন বাতিল করে। তো উচ্চ আদালতের জামিন নিম্ন আদালত বাতিল করে কি করে? এটা তো উচ্চ আদালতের প্রতি একটা বিরাট অবমাননা। সেই অবমাননার আমরা প্রকাশ দেখতে পাই সারা বাংলাদেশে। বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পর সবাই নিজ নিজ জেলায় যখন নির্ধারিত সময়ের জন্য যখন তাদেরকে হাজির হতে বলেছে, সেই জামিন পাওয়া বিএনপির নেতাকর্মীরা বা অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা তাদেরকে কারাগারে ঢালাওভাবে পাঠানো হচ্ছে। তার আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আদালতকে দিয়ে যে নিপীড়ন করা হচ্ছে। আদালত বলতে শুধু ওই যে বললাম, শুধু আইনি প্রক্রিয়া, আইন নয়, আদালতের যিনি বিচার করবেন তার মানসিকতা কেমন, উনি কে, উনি কি আইনের শাসন মানেন, নাকি উনি শেখ হাসিনার শাসনের প্রতিনিধিত্ব করেন আদালতে? না হলে মানে সারা হাইকোর্টে এত উচ্চ শিক্ষিত আইনজীবীরা আছেন, এখান থেকে কেউ বিচারপতি হন না। তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই, আওয়ামী লীগের কোনো কানেকশন থাকতে হবে, হয় সে ছাত্রলীগ করেছে, না হলে আওয়ামী লীগের কোনো এমপির নেতা। আপনারা জানেন যে কোটা আন্দোলন ছাত্ররা, কোমলমতি ছাত্ররা, কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন। সেই আন্দোলনের ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার কোটা তুলে দেওয়া। সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে কি বলে রিট করলেন, এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন, সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিলেন। অর্থাৎ আবার কোটা থাকবে। এটাতে ঘটনা কি হবে? কোটা সিস্টেম ইম্পোজ করা হলো, মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হবে, তারা সরকারি চাকরি পাবে। এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়। এটা অন্তর্নিহিত না, এটাই প্রকাশ্য বিষয়। মেধাবী ছাত্র যারা, তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস 1 যে সমস্ত জব, সেই জব তারা পাবে না। গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে, অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের ফলে তো এটা করতে হয়েছে, আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে করি। যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, কারাগারে পাঠানো হয়, ঠিক একইভাবে
এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা। তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো, আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10th যারা হবে তারা আর কেউ চাকরি পাবে না। যারা গোল্ডেন কি বলে ওটাকে, গোল্ডেন 5 যারা পান, আমাদের সময় তো এটা ছিল না, আমরা ছিল স্ট্যান্ড করা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার ছিল, হ্যাঁ স্টার ছিল। এখন এই গোল্ডেন 5, জিপিএ 5 এগুলো এসছে। তো এইখানে যারা ব্রিলিয়ান্ট ছিল তারা কেউ চান্স পাবে না। মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন আওয়ামী লীগ নেতা, মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা, এদেরকে ঢোকানোর জন্য এই প্রক্রিয়া। আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছি। আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের যে বাতাস, সেই ফ্যাসিবাদের বাতাসের বিষ বাষ্প আমাদেরকে গ্রহণ করতে হয়। আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত, সেটি আইনসঙ্গতভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নেই, বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তা না হলে আপনার যশোরের নোয়াপাড়ার একজন মহিলা আফরোজা বেগম, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, ফ্যানের সাথে টাঙালো, টর্চার করলো, মেরে ফেললো। সে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে যদি ড্রাগের ব্যবসা করে, সে যদি তার কাছ থেকে নাকি ইয়াবা পেয়েছে, তার ছেলে আশেপাশের লোক কেউ বলেনি যে না তারা এটা করে। ওই মহিলার কাছ থেকে নাকি পেয়েছে, পাওয়ার পরে এটা হচ্ছে পুলিশের অভিযোগ, যখন টর্চার করে তাকে মেরে ফেলা হয় আফরোজা বেগমকে। এটার কারণটাই হচ্ছে যে আইনের শাসন নেই। বিচার বিভাগের কাছে মানুষের যে শেষ আশ্রয়, সেই আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আজকে পুলিশ বেপরোয়া। পুলিশ একটা নারীকে ধরে নিয়ে গিয়ে ফ্যানের মধ্যে লোটকে টর্চার করে মেরে ফেলে দিচ্ছে, হত্যা করছে। এবং এটার জন্য মানে সরকারের দিক থেকেও তো প্রশ্নই আসে না কোনো পদক্ষেপ নেওয়া। এবং আইনের কাছে যে মানুষ যাবে, সেখানেও মানুষ নীরবে নিভৃতে, হৃদয়ের মধ্যে চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায়। যদি এটা আওয়ামী লীগের লোক দেখে, যদি পুলিশ দেখে, তাহলে আমার যদি আবার বিপদ হয়, তাহলে হৃদয়ের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, অন্তরের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, মানুষ কানতেও ভয় পাচ্ছে। এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। না হলে গুণী মানুষরা কারাগারের লোহার খাঁচায়, ডক্টর ইউনূস বলছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচার মধ্যে, আপনি তো ইদানিং লোহার খাঁচার মধ্যে। আর দেশের সবচেয়ে জনপ্রিয় যিনি নেত্রী, তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ডক্টর ইউনূস সাহেবরা তারা সম্মানিত নন। সম্মানিত কে? বেনজির। সম্মানিত কে? আজিজ। কি মানে ব্যাকগ্রাউন্ড ভাই, মানে সে বলার মতো নয়। বেনজিরের ওয়াইফের নামে 646 বিঘা জমি, মানে ফ্ল্যাট সারা দেশেই তাড়িয়ে। এবং এই ভদ্রলোক বেনজির সাহেব, তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স।